সো হে গাইজ, যেমনটা আমরা ওয়ার্ল্ড অফ ইমোর্টাল সিরিজের লাস্ট এপিসোডে দেখেছি যে শাও চেনের ফাইট যখন দুইজন খুব শক্তিশালী ডিসাইপলদের সাথে হয়েছিল, তখন সে তার সুপার পাওয়ার ব্যবহার করে তাদের দুজনকেই মেরে ফেলেছিল। কিন্তু তাদের মধ্যে একজন শাও চেনকে সমানে সমানে টক্কর দিয়েছিল, যাকে হারানোর জন্য শাও চেনকে তার স্পিরিচুয়াল রিংস ব্যবহার করতে হয়েছিল। এর সাথে সাথে শাও চেনের শরীরের ভেতর ড্রাগন এগের পাওয়ার কম্বাইন হয়ে যায়, যার ফলে এখন তার শরীরে হেভেনলি স্টিল মিস্টিক্যাল আর্টস জেগে ওঠে। পাশাপাশি চেনের ওপর এক এনশিয়েন্ট টিরানোসরাস রেক্স অ্যাটাক করে দিয়েছিল, যার থেকে সে খুব কষ্টে নিজেকে বাঁচাতে পেরেছিল। আর একই সাথে ওই আইল্যান্ডের দিকে আসতে থাকা আরও একটি জাহাজ দেখানো হয়েছিল, যেখানে এক প্রিন্স ইভিল ড্রাগনের ডিম নেওয়ার জন্য আসছিল, কিন্তু এগিয়ে আসার পথে বিপদ সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণাও ছিল না। এরপর আমাদের সেই ড্রাগন আইল্যান্ডের ফরবিডন সি এর সিন দেখানো হয়, যেখানে বিজলি চমকাচ্ছিল এবং সেখানকার আবহাওয়াও একদমই বিপজ্জনক হয়ে গিয়েছিল। যে আইল্যান্ডের দিকে ওই প্রিন্সের জাহাজ খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সমুদ্রের ভেতর হালচাল শুরু হয়ে যায়। আর এই হালচাল এতটাই বেশি হতে থাকে যে পুরো জাহাজটাই দুলতে শুরু করে, ভেতরে রাখা জিনিসপত্র এদিক ওদিক হতে থাকে, যার কারণে ওই প্রিন্স তখনই তার সব সাথীদের বলে যে আসলে এটা কি হলো, খুব জলদি এর ব্যাপারে খোঁজ নাও, যদি কোনো বিপদ এসে থাকে তবে সবাই সাবধান হয়ে যাও। যার ফলে কিছু সিপাহী জলের ভেতর দেখতে শুরু করে, যেখানে আমরা জলের ভেতর থেকে কোনো ড্রাগনের স্পাইকস বেরিয়ে আসতে দেখি। এরপর যখন আমাদের তার এক ঝলক দেখানো হয়, সেটা সত্যিই খুব ভয়ঙ্কর লাগছিল। যা দেখে ওই সিপাহীরা বলতে থাকে যে এটা আসলে কি, এটা কোনো প্রাণী, যে তখনই নিজের লেজ বের করে ওই জাহাজের ওপরই অ্যাটাক করা শুরু করে দিয়েছিল। এতে সিপাহীরা ভয় পেয়ে যায় এবং বলতে থাকে যে এটা তো এক মনস্টার, যে খুব ভয়ঙ্করভাবে আক্রমণ করছে, আর সে মাত্র একটা আঘাতেই জাহাজের দুই টুকরো করে দিয়েছিল। পুরো জাহাজের ওপর ধ্বংসলীলা শুরু হয়ে গিয়েছিল। ওই প্রিন্সের সাথে যে মেয়েটি এসেছিল, সে পিছলে এখন জলের ভেতর যেতে থাকে, যে ওই ভাঙা জাহাজের কিনারায় গিয়ে ঝুলে পড়েছিল। তার হাত প্রিন্স ধরে ফেলেছিল এবং তাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু ওই মেয়েটির হাত প্রিন্সের হাত থেকে পিছলে যেতে থাকে, আর সাথে সাথে নিচের দিক থেকে ওই ড্রাগনটিও আসছিল, যার ফলে হাত ফসকে যায়। ওই প্রিন্স চাইলেও তাকে বাঁচাতে পারে না। ঠিক সেই মুহূর্তেই ওই ড্রাগনটি বাইরে বেরিয়ে আসে, যে তাকে খেয়ে ফেলেছিল, আর প্রিন্সের প্রাণ তার সেনাপতি বাঁচিয়ে নেয়। আর সব দৃশ্য শাও চেন নিজের চোখেই দেখছিল। সে বলতে থাকে যে আমি যার আশা করে রেখেছিলাম, সেই জাহাজ তো পুরোপুরি ধ্বংস হয়ে গেল, নিশ্চিতভাবে তার ওপর থাকা সব মানুষও মারা গেছে। তাই শাও চেন সবার আগে এখান থেকে যাওয়ার চিন্তা বাদ দেয় এবং আবার জঙ্গলের ভেতর চলে যায়, যেখানে শাও চেন এক বিস্ট শিকার করে সেটা নিজের খাওয়ার জন্য রান্না করছিল। কিন্তু সাথে সাথে সে এটাও ভাবছিল যে শেষমেশ সে এই আইল্যান্ড থেকে বেরোবে কিভাবে, কারণ এই দৃশ্য দেখার পর সে খুব ভালোভাবেই বুঝে গেছে, যদি সে এখান থেকে জাহাজে করে যায় তবে নিশ্চিতভাবে তারও মৃত্যু হবে। তাই শাও চেনকে নিজেকে বাঁচানোর জন্য এখান থেকে বেরোনোর অন্য কোনো রাস্তা বের করতে হবে। আমরা দেখতে পাই যে শাও চেন মাংসের যে টুকরোটা ঝলসাতে ছিল, তার গন্ধ আর ধোঁয়া জঙ্গলে চারদিকে ছড়িয়ে পড়ছিল। এই মোমেন্টে হঠাৎ করেই এখানে হালচাল হতে শুরু করে, যার ব্যাপারে শাও চেনও বুঝতে পেরেছিল, কারণ মাটিকে কাঁপিয়ে তখনই শাও চেনের সামনে এন্ট্রি নেয় এক খুব বেশি পাওয়ারফুল বিস্ট, যাকে বলা হয় 4 হাত ওয়ালা জায়ান্ট, যে মাস্কুলার, পাওয়ারফুল এবং স্পিরিচুয়াল এনার্জিতে ভরা ছিল। আর এত ভয়ঙ্কর বিস্টকে নিজের চোখের সামনে দেখে শাও চেন একটু ভয় পেয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল যে নিশ্চয়ই এই বিস্ট তাকেই খাওয়ার জন্য এসেছে। কিন্তু এই জায়ান্ট তো এখানে ঝলসাতে থাকা ওই মাংসের গন্ধ নিচ্ছিল। শাও চেন প্রথমে ভাবতে থাকে যে এই বিস্ট আসলে করতে কি চায়, কিন্তু তারপর সে বুঝে যায় যে আমাকে এই মাংসের টুকরোর কারণে খুঁজে পেয়েছে, যে খুব জোরে গর্জন করতে শুরু করে। তাই শাও চেন তখনই ওই মাংসের টুকরোটা ছুঁড়ে দেয়, আর ওই বিস্ট তখনই সেটা ধরেও ফেলে। যখন ওই বিস্ট সেটা খাচ্ছিল, তখন শাও চেন বলতে থাকে যে এখন আমার কাছে এখান থেকে পালিয়ে যাওয়ার সময় আছে। কিন্তু যখন শাও চেন খুব দ্রুত এখান থেকে যাচ্ছিল, ঠিক তখনই তার সামনে একটা হাড় এসে পড়ে, যেটা ছুঁড়েছিল ওই বিস্টটি। সে খুব রেগেছিল এবং এখন সে নিজের হাত বাড়াচ্ছিল শাও চেনকে ধরার জন্য। শাও চেন বলতে থাকে যে আসলে তুমি আমার সাথে এটা কি করতে চলেছ। এর পরের মুহূর্তেই দেখানো হয় যে এখন ওই বিস্ট শাও চেনকে নিয়ে একটি পাহাড়ের ওপর যাচ্ছিল, যেখান থেকে চড়তে চড়তে
সে শাও চেনকে এমন এক জায়গায় নিয়ে যায় যে জিনিসের ওপর বিশ্বাস করা খুবই কঠিন ছিল, কারণ এই জায়গাটি এখন দেখতে খুবই সুন্দর এবং খুবই মিস্টিরিয়াস লাগছিল। এই বিস্ট শাও চেনকে নিয়ে এখানেই ছেড়ে দেয়। সে ভাবতে থাকে যে আসলে এটা কোন জায়গা আর এই বিস্ট এসে তার সাথে কি করতে চায়। আসলে এমন কি কাজ হবে যে এই জায়ান্ট আমাকে এখানে নিয়ে এল, কারণ সে তো শাও চেনকে ছেড়ে এখান থেকে জঙ্গলের দিকে চলে যায়। শাও চেন এটা ভাবতে থাকে যে এই বিস্ট কি আমাকে খেতে চায় না, নাকি এমন তো নয় যে এ আমাকে ডিনারের সময় খাবে। তাই সে বলতে থাকে যে তাকে খুব জলদি এখান থেকে পালাতে হবে, নইলে শাও চেনের জন্য খুব বড় বিপদ দাঁড়িয়ে যাবে। তাই শাও চেন যেই এখান থেকে পালানো শুরু করেছিল, ঠিক তখনই হঠাৎ করেই তার সামনে এক বিস্টের ডেড বডি এসে পড়ে, যেটা ছুঁড়েছিল ওই জায়ান্ট অ্যাপ ই, যে শাও চেনকে ইশারা করে এটা বলতে থাকে যে তুমি এটা আমার জন্য রান্না করো, কারণ আমি এটা রান্না করা খেতে চাই। এর ইশারা শাও চেন বুঝে গিয়েছিল। সে বলতে থাকে যে অর্থাৎ তুমি এটা চাও যে আমি এটাকে ওভাবেই রান্না করি যেমনটা আমি আগে করছিলাম। এরপর রাতের সময় এরা দুজনেই বসেছিল, যেখানে শাও চেন ওই বিস্টের মাংস রান্না করছিল জায়ান্ট অ্যাপের জন্য। এর গন্ধ খুবই ভালো আসছিল, আর ওই জায়ান্ট অ্যাপের তর সই ছিল না। সে ভাবছিল যে জলদি এটাকে রান্না করা হোক। তাই সে যেই আগুনে ফু মারে, তখন অনেক ধোঁয়া উড়ে শাও চেনের মুখে লাগে। শাও চেন বলতে থাকে যে এভাবে তো তুমি খাবার নষ্ট করে দেবে আর আমার অবস্থাও খারাপ করে দেবে। যদি তুমি আবার এমন করো তবে আমি ভালো করে মাংস রান্না করব না। তাই চুপচাপ বসে থাকো আর অপেক্ষা করো যতক্ষণ না এটা রান্না হচ্ছে, নয়তো আগের বারের মতোই এটা পুড়ে যাবে আর তুমি এটা খেতে পারবে না। যার কথা এই বিস্ট মেনে নেয় আর ওটা রান্নার অপেক্ষা করতে থাকে। যেটা রান্না হতেই সে খাবারটা তখনই খাওয়া শুরু করে দিয়েছিল। এদিকে শাও চেন এটা ভাবতে থাকে যে এই জায়গা তো অনেক উচ্চতায় অবস্থিত, কিন্তু তাও এখানে এত বেশি ওয়াটার সোর্স কিভাবে হতে পারে। পাশাপাশি এই জায়গা সেফও এবং থাকার যোগ্য, এমন হওয়া কোনো মিরাকেলের চেয়ে কম নয়। পাশাপাশি এখানকার যে পুরো এরিয়াটা আছে সেই জায়গায় স্পিরিচুয়াল এনার্জির বিন্দুমাত্র অভাব নেই। তাই শাও চেনকে এখানেই থেকে সবার আগে নিজেকে হিল করতে হবে এবং নিজেকে ট্রেনও করতে হবে। স্ট্রং হওয়ার পর শাও চেন নিজেকে যে কোনো বিপদ থেকে বাঁচাতে পারবে। এই কারণে শাও চেন তখনই এখানে তার কাল্টিভেশন স্টার্ট করে দেয়, কারণ এখানে এনার্জি সোর্সের কোনো অভাব ছিল না। কিন্তু শাও চেন এনার্জি ঠিকভাবে অ্যাবজর্ব করছিল না। এই কারণে তখনই জায়ান্ট অ্যাপ তার পেছনে আসে আর তাকে বোঝাতে থাকে যে আসলে এখানকার স্পিরিচুয়াল এনার্জি কিভাবে অ্যাবজর্ব করতে হয়। জায়ান্ট অ্যাপের সাইজ বড় হওয়ার কারণে সে চারদিকের এনার্জি অ্যাবজর্ব করছিল, যে দৃশ্য দেখতেও খুব বিউটিফুল লাগছিল। কারণ এই অ্যাপ কিং সব সময় থেকেই এই এনার্জি অ্যাবজর্ব করে এসেছে, তাই সে এতে মাস্টারি হাসিল করে ফেলেছিল। শাও চেন তাকে দেখে বলতে থাকে যে অর্থাৎ তুমি আমাকে শেখাচ্ছ যে স্পিরিচুয়াল এনার্জি কিভাবে অ্যাবজর্ব করতে হয়। তাই সেও বলে যে ঠিক আছে, আমি তোমার পদ্ধতি ব্যবহার করে দেখছি। সে শাও চেনকে দেখিয়ে দিয়েছিল এবং তার দিকে ইশারা করতে থাকে যে তোমাকে এনার্জি নিজের মুখ দিয়ে অ্যাবজর্ব করতে হবে। শাও চেন তাকে বলে যে জায়ান্ট অ্যাপ, তোমার সাইজ অনেক বেশি বড়, তাই তোমার আরও বেশি এনার্জি অ্যাবজর্ব করার দরকার। আমাকে আমার বডি চালানোর জন্য তোমার লেভেলের এনার্জির দরকার পড়বে না। শাও চেন বলছিল যে এখন সে কাল্টিভেশনের মর্টাল শেডিং রিয়েলমে পৌঁছেছে, যার থেকে এগিয়ে যাওয়ার জন্য তার খুব হিউজ অ্যামাউন্টে দরকার পড়তে চলেছে সান এনার্জি এবং মুন এনার্জির। যখন শাও চেন অনেকটা স্পিরিচুয়াল এনার্জি অ্যাবজর্ব করে নেবে, তখন গিয়ে সে নিজের প্রথম পা রাখতে পারবে হেভেনলি রিয়েলমে, ব্রেক থ্রু করতে পারবে নিজের ফার্স্ট লেভেলকে। শাও চেন বলতে থাকে যে আমি ফিল করতে পারছি যে আমার বডিতে এনার্জি যাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু এটাকে সাকসেসফুলি ব্রেক থ্রু করার জন্য একটু সময় তো লাগবেই। যে এনার্জি অ্যাবজর্ব করার পর এবং নিজের লেভেলে ব্রেক থ্রু হওয়ার পর এখন শাও চেন রাতের সময় এখানকার খুব বিউটিফুল দৃশ্য দেখতে থাকে। সে বলতে থাকে যে আমি আর যাও দুজনেই একসাথে এখানে এসেছিলাম এই ড্রাগন আইল্যান্ডের ওপর। পাশাপাশি সে ডিভাইন মেডেন ল্যান্ড নোয়ের ব্যাপারেও ভাবছিল, কারণ তার দ্বারা গেট ওপেন করার ফলেই সে এখানে আসতে পেরেছিল। সে বলতে থাকে যে আমার জানা নেই আসলে ডিভাইন মেডেন এই ড্রাগন আইল্যান্ডের কোনো প্রান্তে ল্যান্ড করেছেন, কারণ এখন শাও চেন দেখতে পাচ্ছিল যে সে সমুদ্রের খুব কিনারায় আছে। কারণ যখন সমুদ্রের কিনারা এত বেশি ভয়ঙ্কর বিস্টে ভরে আছে, তো এটা ভাবার বিষয় যে এই আইল্যান্ডের ভেতর কতটা বেশি ভয়ঙ্কর বিস্ট দেখতে পাওয়া যেতে পারে। কারণ যত বেশি গভীরতায় যেতে থাকবে,
বিপদের লেভেলও তেমনই বাড়তে থাকবে। তাই সে বলতে থাকে যে এখন তাকে খুব জলদি নিজের সমস্ত ইনজুরি থেকে নিজেকে হিল করতে হবে এবং এখন সে যেই রিয়েলমে পৌঁছেছে তার এগিয়েও যেতে হবে, নিজের রিয়েলমের পাওয়ার বাড়াতে হবে, কারণ তারপরেই সে নিজের সামনের সফর জারি রাখতে পারবে। বেশি পাওয়ার ছাড়া যদি শাও চেন এমন করে তবে নিশ্চিতভাবে তার মৃত্যু হবে। শাও চেনের সবথেকে বেশি যে ভয় লাগছিল সেটা হলো জাও এর, কারণ সেই শাও চেনের জন্য যে কোনো বিস্টের থেকেও বেশি বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে, যার মাস্ক শাও চেনের কাছে ছিল, কিন্তু এখন সে সেটাকেও ছেড়ে দিয়েছিল, যা চলতি হাওয়ায় কোথাও উড়ে যায় আর হারিয়ে যায়। যার পর এখন আমাদের পরের সিনেই দেখানো হয় জাওকে, যে চলতে চলতে সফর করতে করতে নিজের পা এগিয়ে নিয়ে এক অজানা এবং অচেনা গন্তব্য খুঁজতে থাকে। এর সাথে সাথে শাও চেনও নিজের এক নতুন জীবন শুরু করে দিয়েছিল ওই বিস্টের সাথেই। আমরা জাওকে দেখতে পাই যে জঙ্গলের ভেতর যায়, যেখানে তার চোখে আরও বড় লেভেলের বিপদ পড়ে, কারণ সে যে জঙ্গলে পৌঁছে গিয়েছিল সেখানে আমাদের দেখা যায় অনেক বড় সাইজের বাদুড়, যা খুবই ভয়ঙ্কর ছিল। আর সাথে সাথে শাও চেনও নিজের ট্রেনিং করা স্টার্ট করে দিয়েছিল ওই জায়ান্ট অ্যাপের সাথেই। দুজনে তো এখন এভাবে থাকতে শুরু করেছিল যেন খুব ভালো বন্ধু হয়ে গেছে। দুজনের একসাথে ট্রেনিং করা, একসাথে শিকার করা এখন তো রোজকার কাজ হয়ে গিয়েছিল। আর জাও যে আছে তার নতুন বন্ধু হয়ে গিয়েছিল ওই ইউনিকর্ন, তাই সে সবসময় যেখানেই যেত তার সাথেই যেত। শাও চেন তো নিজের জীবন পুরোপুরিভাবে বদলে ফেলেছিল। যার পর এখন আমরা কিছুদিন পর শাও চেনকে দেখতে পাই যে জঙ্গলে ঘুরছিল এবং তার সামনে ধরেছিল অনেক ফল। তো সে বলতে থাকে যে আমি জায়ান্ট অ্যাপকে রান্না করা মাংস তো খাওয়াই, সাথে সাথে এবার আমি ফ্রুটসও ট্রাই করে দেখি, যেটা সে নিজেই খেতে যাচ্ছিল কারণ তার এমন মনে হচ্ছিল যে এই ফল তো ডেফিনেটলি লংজিভিটির জন্য হবে এবং তার কাল্টিভেশনকেও ইমপ্রুভ করবে। এটাকে যখন সে খেতেই যাচ্ছিল তখনই তার সামনে দিয়ে দৌড়ে সেখানে চলে আসে ওই লিটল ইউনিকর্ন। এটাকে দেখে শাও চেন বলে যে দোস্ত, তোমার অনেক অনেক ধন্যবাদ ওই সময় আমাকে টি-রেক্স থেকে বাঁচানোর জন্য, নয়তো আমার তো খেলা শেষ ওই সময়ই হয়ে যেত। যার শুকরিয়া আদায় করার জন্য সে তাকে ফলও খাইয়ে দেয়, কিন্তু ফল খাওয়ার পর ওই লিটল ইউনিকর্ন তখনই দৌড় লাগিয়ে পালিয়েও যায়, যেই ব্যাপারটা শাও চেনের মাথায় ঢোকে না যে হঠাৎ করে এই কোথায় চলে গেল। যার পর এখন আমাদের পরের সিনেই দেখানো হয় জাওকে, যে খুঁজতে থাকে ওই লিটল ইউনিকর্নকে। সেও সেম ওই ব্যাম্বু জঙ্গলেই যাচ্ছিল যেখানে ঘুরছিল শাও চেন। এদের দুজনেরই একে অপরের ব্যাপারে জানা ছিল না, কিন্তু শাও চেন যেই এগিয়ে যায় তখনই সেখানে জাও এর নজর পড়ে যায় তার ওপর। আর সে এটা বলতে থাকে যে কত ভালো কপাল তোমার যে তুমি এখনও বেঁচে আছো। যার ঠিক পরেই এখন সে এখানে এক বেশ ভয়ঙ্কর স্ল্যাশিং অ্যাটাক করে দেয় শাও চেনের ওপর। এর পরের ফাইট দেখার জন্য জলদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও।